রাজ্যে যখন শিল্প আসছে সেই মুহূর্তে আমরা তো খুশি। আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ যারা চাকরি বা কোনো কাজ খুঁজছে তাদের পক্ষে তো খুশি, কিন্তু যারা বিজনেস করতে আসছে, যারা শিল্প করতে আসছে, শিল্পটাকে যাতে পশ্চিমবঙ্গের মধ্যে স্ট্যাবলিশ করতে চায়, তাদের মধ্যে কী চলতে পারে সেইটা কিন্তু সবথেকে বড় কথা। বারুইপুরের মতো ঘটনা ঘটেছে। বারুইপুরে একটা ঘটনা ঘটার পরে যে জনতা উত্তেজিত হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়েছে, কাঠ বা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর চলেছে। এই যে ব্যাপারগুলো, সেটা কিন্তু শিল্প জগতে যারা রয়েছে, যারা আসবে শিল্প করতে, ব্যবসা বাণিজ্য করতে আসবে, এই আমুল আসছে, টাটা আসার কথা চলছে, এদিকে লাক্স কোজি ডানকুনিতে তারা কিন্তু শিলান্যাস করে দিয়েছে গতকালকেই, এবং শ্যাম স্টিল তারা কিন্তু প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্ট করবে। তা লাক্স কোজি তো 600 কোটি টাকা ইনভেস্ট করছে। তা এদের মধ্যে কি একটা ভয় কাজ করবে না যে আগের সরকার এবং মানুষগুলো তো পাল্টে যায়নি, মানুষগুলো তো একই রয়েছে। যেহেতু মানুষগুলো একই আছে, সরকার হয়তো পাল্টেছে, সরকার হয়তো পাল্টে গেলে তা মানুষগুলো তো পাল্টায় না। তাদের চিন্তা ভাবনা, তাদের যে মতভেদ, তারা যে এতদিন ধরে যেভাবে তৈরি ছিল, তারা কি সব পাল্টে যাবে? সেই সব ব্যাপারে কিন্তু সরকার কিন্তু এবারে হস্তক্ষেপ করছে। সরকার কিন্তু সোমবার থেকে সম্পূর্ণরূপে নতুন ধারায় কিন্তু তৈরি করছে। যেখানে যেখানে যদি কোনো গুন্ডা বা কোনো যাকে বলে ভিলেন যাই বলেন, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের বার্তা। যদি কাউকে গুন্ডা বলে যদি চিহ্নিত করা হয় বা ভাবা হয়, তাকে কিন্তু 12 মাস মানে 1 বছরের জন্য তাকে জেলে ভরা হবে, এবং তাকে ছাড়া হবে না। প্রথমত তার পক্ষে উকিলও থাকবে না, এবং তাকে তার জমি বাড়ি সব কিন্তু নিয়ে নেওয়া হবে। এমনকি তাকে যদি মনে হয় অন্য রাজ্যে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে। ভেবে দেখুন, মানে যদি কেউ গুন্ডা বলে চিহ্নিত হয় বা যে কোনো হতে পারে, সে আপনার পাড়ার মধ্যে হতে পারে, আপনার জমি মাফিয়া হতে পারে, বা আপনি হয়তো কোনো মদের জন্য হতে পারে, বা কোনো দোকানে হয়তো লুটপাট চালায় সে ব্যক্তিও হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, যে কোনো ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সে আপনার 0 থেকে ওপর পর্যন্ত সর্বক্ষেত্রেই তো মানুষ দেখুন, কেউ কেউ দোকান থেকে টাকা তুলতো, কেউ কেউ হয়তো গাড়ি থেকে টাকা তুলতো, কেউ কেউ চাঁদার মাধ্যমে টাকা তুলতো, অন্য লোকের নাম মানে বলে হয়তো টাকা তুলতো। এই সকল ব্যক্তিকে কিন্তু চিহ্নিত করা হতে পারে। আগামী সোমবার থেকে একটা ভয়ঙ্কর রকমের বার্তা সরকার দিচ্ছে, বা জানতেও পারবো আমরা কাল থেকে, যে তাদেরকে চিহ্নিত করা হবে, 1 বছর রাখবে। ভেবে দেখুন, 1 বছর তাকে ছাড়া তো হবেই না, উকিল পর্যন্ত দাঁড় করানো হবে, তার পক্ষে কোনো উকিল থাকবে না, বাড়িঘর সম্পত্তি নিয়ে নেবে এবং অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, তেমন বুঝলে। তাহলে তার পুরো মানে যে জেনারেশন নেক্সট থাকবে তাদের গুন্ডা থাকবে না। গুন্ডা যদি না থাকে বা ভিলেন যদি না থাকে বা দাদাগিরি যদি না থাকে, তাহলে কিন্তু ব্যবসা করতে সুবিধা হয়। কারণ আপনি যদি ব্যবসা করতে এসেছেন, আপনি একটা শিল্পপতি, আপনি 15,000 কোটি টাকা, তারপর কেউ 600 কোটি টাকা, কেউ 19,000 কোটি টাকা ইনভেস্ট করবে, আর তারা যদি চিন্তা থাকে মাথায় যে বাবা টাটাকে তাড়িয়ে দিয়েছিল, লোকগুলো তো পাল্টায়নি, তাহলে কি হতে পারে পরবর্তী সময়? সরকার তো পাল্টে, সরকার যদি না কিছু বলে, সরকার যদি এই পদক্ষেপ না, হস্তক্ষেপ যদি না করে যে এই গুন্ডাদের জন্য আমরা তো ব্যবসা নিয়ে মুশকিলে পড়বো, এবার রাস্তায় ধরবে, লরিওয়ালাকে ধরবে, যে কোনো মিল বা কোনো কলকারখানার সামনে এসে মিটিং মিছিল করবে, বা চাঁদার জুলুম করবে বিভিন্ন রকমভাবে। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় যখন প্ল্যান পাস করতে যাবে, জমির সম্বন্ধে প্ল্যান পাস তো করতেই হবে বিল্ডিংটা ওঠার জন্য, তখন সেখানে কাটমানি বলুন আর টাকা বলুন, সেগুলো করতে হবে। কারণ যে কোনো জায়গায় কোনো অফিসকে চালাতে গেলে তাদের টাকা লাগে, আর সেই জন্য এই টাকাগুলো লাগবে। কিন্তু সরকার চাইছে যে এই বিষয়গুলোতে আর কোনো রকমভাবে যারা বিশেষ করে 100 কোটি টাকা ইনভেস্ট করবে, সেই ব্যবসায়ীকে এই সব ঝামেলার মধ্যে পড়তে হবে না। কোনো জায়গায় তাদের প্ল্যান পাস করতে যেতে হবে না, কোনো কাউকে টাকা পয়সা দিতে হবে না, সরাসরি জমি সরকার নেবে। রাজ্য সরকার সবার থেকে জমি কিনে নিয়ে তারপরে যারা ইনভেস্টার, যারা 100 কোটি টাকার ওপরে বিজনেস করছে বিশেষ করে, তাদের হাতে তুলে দেওয়া হবে।
তাদেরকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয়, যাতে কোনো জায়গায় টেবিলের তলা দিয়ে হোক বা টেবিলের ওপর দিয়েই হোক, কোনো রকমভাবে কোনো পঞ্চায়েত, কোনো মিউনিসিপ্যালিটি বা কাউন্সিলরকে, কোনো ব্যক্তিকেই টাকা পয়সা 1 পয়সা যাতে না দিতে হয়, তারা যাতে নিশ্চিন্তে নির্দ্বিধায় যাতে ব্যবসা করতে পারে। কারণ এই সব সমস্যার জন্য না ভয়ানক ব্যাপারগুলো ঘটে যায়, যেটা আগে ভাবা যেত না। সব কিছু যদি ক্লিয়ার থাকে না, আপনার মাথাটা তখন ঠান্ডা থাকবে এবং কাজ করতে সুবিধা হবে। আর সবই যদি আপনাকেই করতে হয়, আপনাকেই যেতে হবে কাউন্সিলরের কাছে, আপনাকেই প্ল্যান পাস করতে হবে, আপনাকেই জমি কিনতে হবে, আপনাকেই ইলেকট্রিক নিতে হবে, সব জায়গাগুলো মানে আপনাকেই একটা জায়গায় যদি সব জায়গায় দৌড়তে হয়, তা আপনি এই রাজ্যে এসে যদি সুবিধা যদি না পান, তাহলে তারা বিজনেস করতে চাইবে? দাঙ্গা হলে, মারপিট হলে, কখন হয়তো দেখবেন কারখানাটা জ্বালিয়ে দিয়েছে, কখন হয়তো কারখানার লোককে, এই যে লাক্স কোম্পানি আসছে, প্রায় 7 থেকে 8 হাজার মানুষ কিন্তু কাজ করবে। ভাবুন তো, 7 থেকে 8 হাজার মানুষ কাজ করা মানে কতটা মানুষের মানে উন্নতি হবে, ভালো হবে। তাদের পরিবারে তো আরও তো 2জন 4জন করে আছে। 700-800 বলে তো ব্যাপার না, 700-800 ইন্টু 3 বা 4 গুণ করে নিন, প্রায় 3200-3400-এর ওপর লোক হয়ে যাবে। আপনি কম ধরলেও তাও কম, বা 5,000 লোক হয়ে যাবে। তার এই তার বেশি হবে, 50,000 উপর হয়ে যাবে অ্যাকচুয়ালি, 700-800 ইন্টু করলে। এই 7,000, সরি ভুল বললাম। তা এই হচ্ছে ব্যাপার। তা ভয়ঙ্কর রকমভাবে এই যে বিষয়গুলো, শ্যাম স্টিলে তো 20,000 মতো লোক কাজ করবে। 20,000 ইন্টু 4 করে নিন, তাহলে কত দেখুন, লাখের ওপর লোক চলে যাচ্ছে। পরিবার তারা সবাই ভালো থাকবে। এবং শুধু ওরা থাকবে না, আশেপাশের দোকানপাট, চায়ের দোকান, মুদিখানার দোকান, যারা ওখানে আরও বিভিন্ন রকম বিজনেস করে, প্রত্যেকটা মানুষের আয় উন্নতি সর্বক্ষেত্রে কিন্তু বাড়তে থাকছে। তা ভয়ানকভাবে তাদের জীবন, মানব জীবন কিন্তু পাল্টাতে শুরু করছে। সেইখানে আমরা যেখানে আনন্দ করছি, তা অন্যান্য কোম্পানির লোক তো আনন্দটা করতে পারছে না সঠিকভাবে, যেহেতু ওই আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, বারুইপুরের মতো জায়গায় আন্দোলন হচ্ছে, আরও বিভিন্ন জায়গায়, আজকে হয়নি কালকে হবে। তাহলে নিশ্চিন্তে যদি না কাজ করতে পারে, নিশ্চিন্তে যদি কোনো রকমভাবে ঠান্ডা মাথায় যদি না তারা কাজ করতে পারে, দেখুন যে কোনো কাজ করতে গেলে মানে পেছনের বা ভবিষ্যতের কথাগুলো চিন্তা করতে হয়। ভবিষ্যতে কী হতে পারে, ভবিষ্যৎ সম্বন্ধে যদি না জানা থাকে মানুষের, তাহলে কিন্তু আগামী দিনে একটা দেখুন কারখানাকে তুলে নিয়ে যেতে পারবে না। সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হয়, জমিটা কিনতে হয়, তারপর ট্যাক্স দিতে হয়, সব কিছু রয়েছে। সেই সব কারণের জন্য কিন্তু প্রত্যেকটা মালিককে কিন্তু ভয় থাকতে হয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তাকে ভয় থাকতে হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে তারা সব সময় ভয় পায়, যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ একই আছে, তারা তো পাল্টে যায়নি, সরকার শুধু একমাত্র পাল্টেছে। এবং টাটার মতো কোম্পানিকে তাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু খুবই চিন্তার মধ্যে তারা সব সময়ের জন্য আছে। যে ওই তো একই ব্যাপার, যে একটা আন্দোলন হয়েছে, সেখানে একজন মারা গেছে, রেপ হয়েছে, সেই সব কারণের জন্য সেখানে কিন্তু ভয়ানকভাবে তারা আন্দোলন করছে, রাস্তাঘাটে ভাঙচুর করছে, একে অপরকে মারছে। এবং তার সাথে আর হয়তো আমাদের যেখানে আর কি কারখানা হবে, ডানকুনিতে হোক, আর কোথায় বাঁকুড়ায় হোক, কোথায় হাওড়ায় হোক, যেখানেই হোক, আবার তো সিঙ্গুরে টাটাকে আনার জন্য পরিকল্পনা করছে। আবার জুট মিলগুলো খুলে যাচ্ছে কয়েক মাসের মধ্যেই, কিছু খুলছে, শুরু হয়ে গেছে, 7টা জুট মিল খুলছে। আগামী দিনে আরও অনেক কিছু কলকারখানা আসবে বা অনেক ইন্ডাস্ট্রি আসার কথা চলছে। তা যদি এরকম ধরনের সমস্যা থাকে, পুরনো যদি ধারা যদি নিয়ে চলে, তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে কিন্তু এই যারা ইন্ডাস্ট্রির লোক, তারা কিন্তু সবসময় ভয় পায়, তারা সবসময় শান্তশিষ্ট জায়গা খুঁজতে চায়। একটা বেড়াল যখন আপনার বাড়িতে আসে, তখন কিন্তু শান্তশিষ্ট এলাকা খোঁজে। কখনো দেখবেন যেখানে ঝগড়া, সেখানে কি বেড়াল থাকবে? সেরকমই অবস্থা। আপনার বাড়িতে পাখির বাসা যদি কেউ করে, শান্ত এলাকা খোঁজে, কোথায় গাছের ওপরে মানে অনেকটা গাছ উঁচুতে, সেইখানে দেখবেন পাখির বাসা হয়। খুব নিচে কম হয় পাখির বাসা, জানে সাপ খোপ আসবে, তাকে খেয়ে নেবে। এইসব বুঝতে হবে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো না যত মানুষ বুঝতে পারবে, ততই তার পক্ষে ভালো। পুরনো নীতি, পুরনো ধ্যান ধারণা নীতি চলে। আগের সরকার বা তারা আগের সরকার দেখবেন কোনো এক সময় কম্পিউটার ঢুকতে দেয়নি। কম্পিউটার ঢুকলে অনেকে কাজ চলে যাবে ভেবেছিল। পরবর্তী সালে যখন বুঝলো যে না, কম্পিউটার না আসলে অনেক পিছিয়ে যাচ্ছে, যখন এলো, তখন অনেকটা দেরি হয়ে গেছে। তখন কিন্তু মানুষের চিন্তাভাবনাও পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আবার যখন দেখুন
রাজ্যে যখন শিল্পের খুব দরকার ছিল তখন আসেনি, যখন শেষ পর্যায়ে এসে গেল, যখন বুঝতে পারলো না এবার শিল্পর দরকার, শিল্প না হলে রাজ্য চালানো সম্ভব নয়, যখন আসলো তখন দেরি হয়ে গেছে। সব কিছুই যদি বুঝে শুনে যদি না বোঝে, তাহলে দেরি হয়ে গেলে কিন্তু দেশ বা রাজ্য সবসময় পিছিয়ে যায়, মানুষও পিছিয়ে যায়। এবং সর্বক্ষেত্রে কিন্তু এবার দেখুন ইংলিশ নিজেরা ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়ে দিয়েছে বা বিভিন্ন জায়গায় ভালো ভালো স্কুলে পড়তো, দেশে রাজ্যের যে ছেলেমেয়েরা গরিব তারা কিন্তু ইংলিশ শিখতে পারলো না। সেই ইংলিশ ছাড়া ইন্টারভিউ হয় না। ইংলিশে আপনার যে কোনো জায়গাতে একটা ওষুধের কোনো কোম্পানির ওষুধ যদি তার বাড়ির বাবা মা ছেলে মেয়েকে খাওয়ায়, তাতেও ইংলিশ লেখা থাকে, আরও বিভিন্ন জায়গায় ইংলিশ লেখা থাকে, আর তো কিছু বলার থাকে না। তা সেই ইংলিশটা তুলে দিল, যেটা কমিউনিকেশান, একটা মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেটাই তুলে দিচ্ছে। ইন্টারভিউতে ইংলিশ বা মানুষও ভয় পাবে 5 থেকে 6 থেকে যখন ইংলিশটা পড়বে, তাহলে বাচ্চাদের বা বড়দের একটা জেনারেশান কেন 4টে জেনারেশান নষ্ট করে দেয় হিসেব মতো। যদি ছেলে মেয়ে যদি পরবর্তীকালে জন্মায়, সে যত ভালো স্কুলেই পড়ুক না কেন, বাড়ির বাবা মা চলতে ফিরতে হাঁটতে বলে দিতে পারবে যে তুই ভুল বলেছিস, বাবা মা তো জানেই না ইংলিশটা, তো বলবে এটা কী করে। এরকমভাবে কয়েকটা জেনারেশান ভুল হয়ে যায়, অনেক কিছু জানতে পারে না। তা সেই আবার ইংলিশ চালু হলো, কিন্তু লেট হয়ে গেল। এবার ইংলিশ আছে তো চাকরি নেই, কাজ বাজ নেই, ছেলে মেয়েরা মানে কাজই পাচ্ছে না, কোথায় যাবে। এত জনসংখ্যা বাড়লে যা হয় আর কি, জনসংখ্যা আপনি যত খুশি বাড়াবেন, কাজের সংখ্যাও বাড়বে, জমিও নেই। আপনি দোকানপাট করবেন, রাস্তার দেখুন না, একটা জমির দাম 20 লাখ 25 লাখ 30 লাখ কাটা, তাও পাচ্ছেন না। টাকারও দাম নেই, মানে মানুষেরও দাম নেই, এখনও খুবই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যত সংখ্যা জনসংখ্যা আরও বাড়ান, আর কি বলবো, জনসংখ্যা যত বাড়াবেন আপনার দেশে উন্নতি হবে না ক্ষতি হবে, আপনাদের নিজেদেরকে ঠিক করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আগামী দিনে জমি তো বাড়বে না, একটা জায়গায় জমি তো বাড়ে না, গাছের পাতা নয় যে গাছের পাতা বেরিয়ে যাচ্ছে, ডাল বেরিয়ে যাচ্ছে, ফলও হচ্ছে, খাচ্ছেন, জমি বাড়ে না। মানুষ বাড়লে জায়গায় জমি, কাজকর্ম, কলকারখানা, চাষবাস সব ক্ষতি হয়, আর পুকুরগুলোকে বুঝিয়ে আবার নতুন নতুন বিল্ডিং ওঠে, আরও অনেক কিছু হয়। পুকুর বুঝিয়ে সে মানে মাঠঘাট বলে নেই, আপনি কত বছর মাটিতে পা দেননি, শুধু ভেবে দেখুন, ঘাসে পা দেননি, কত বছর হয়ে গেছে। গাছপালা নেই, অক্সিজেন নিতে পারছেন না, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। জনসংখ্যা বাড়ানোটা কোনো ব্যাপার না, যত খুশি বাড়ানো যায়, বাইরে থেকে আনা যায়, নিজের দেশের লোককে অনেক লোক বাড়িয়ে ফেলতে পারে। তাহলে কী করবেন এবার ভেবে দেখুন। আপনারা জনসংখ্যা যত খুশি বাড়ান, কাজও পাবেন না, শিল্প এরকম আসবে, আন্দোলন হবে, মারপিট হবে, দাঙ্গা হবে, আর বাসের মধ্যে গাদাগাদি করে যাবেন, আর যেখানে যাবেন, কোথায় হসপিটাল, কোথায় নার্সিংহোম, সেখানেও লাইন, টাকা পয়সা অধিক লাগবে, রেশনের দোকানে বলুন, স্কুলে বলুন, সর্বক্ষেত্রে আপনাকে লাইন এবং দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। দেখুন কী করবেন। আজ থেকে 20 বছর পরে আরও ভয়ানক অবস্থা হবে, জমিও নেই, কলকারখানাও করার মতো জায়গা থাকবে না একদিনকে, বাড়ি করার মধ্যে যদি যে দেশের লোক সংখ্যা কম হয় সে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কারণ এত মানুষকে শেখানো বোঝানো খুব সমস্যা। গরু ছাগলকে যত বাড়বে তাদের সমস্যা নেই, তাদের এক ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, যা খুশি বললে তারা কিন্তু শোনে, মানে তাদের তো মুখে বলতে পারে না, মানুষ মুখে কথা বলতে পারে, যার ফলে আন্দোলন হয়, আগুন জ্বালায়, প্রতিবাদ করে, গাছপালা কেটে দিচ্ছেন, নেচারকে শেষ করে দিচ্ছেন। ওরা তো কথা বলতে পারে না, মানুষ যদি কথা বলতে পারে যত খুশি মানুষ বাড়ছে। এই হচ্ছে ব্যাপার। তা আপনি আপনার দেশের ভালোর জন্য দেখুন কী করবেন, প্রত্যেকটা মানুষের হাতে, এটা তো আমার হাতে নেই, কোনো সরকারের হাতে নেই। আপনি আপনার দেশকে ভালো জায়গায় রাখবেন না খারাপের জায়গায় রাখবেন সেটা দেখুন। আর যখন দীর্ঘদিন ধরে কোনো জায়গায় খারাপ হয়ে যায়, সেই খাবারটা যখন ফেলে দিতে হয় না, একটা খাবার দীর্ঘদিন ফ্রিজে রেখে দিয়েছেন, তা খাবারটা কি ভালো থাকবে না ভালো থাকবে, খারাপ থাকবে, তাতে নয় জমে যাবে, খারাপ একটা গন্ধ বেরোবে, পোকামাকড় হয়ে যাবে, ফেলে দিতে হবে। আর যদি মনে করেন পরিষ্কার করে কোনো হোটেলে বা কোনো বাড়িতে যদি খেয়ে নেয়, পেট খারাপ হবে, মানুষ ক্ষতি হবে, হসপিটালে যেতে হবে। ঠিক আমাদের রাজ্যেরও তেমন অবস্থা বা দেশেরও তেমন অবস্থা, পৃথিবীর অবস্থাও ঠিক তেমনই হবে। আজকে যেটা ভাবছেন যে খুবই ভালো, আজ থেকে 5 বছর 10 বছর 20 বছর 100 বছর পরে বা 200 বছর পরে যখন আমরা কেউই থাকবো না, নেক্সট জেনারেশন থাকবে না, তারা কিন্তু বুঝতে পারবে যে আমাদের পূর্বপুরুষরা কিছুই রেখে যায়নি, না জমি, না পুকুর, না ডোবা, না গাছপালা, কিছুই রেখে যায়নি, শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং। কংক্রিট, মাটিও কংক্রিট করে দিয়েছে, রাস্তা কংক্রিট, নর্দমাতলা কংক্রিট, গাছপালা জল খেতে পায়নি, কথা বলতে পায়নি, তার আন্দোলন করতে পায়নি। তাহলে এই হচ্ছে আমাদের জীবনের চলার পথ। আমরা কোন পথে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। আমরা শুধু ভাবছি যে আমরা সুখে থাকবো, আমরা দেশ দখল করব, আমরা রাজ্য দখল করব, আমরা পৃথিবী দখল করব। সব দখল যদি কেউ মানুষ করতে চায়, সব কিছু পেতে পারে, এরকম হতে পারে না।
সবাই যদি মনে করে, সেই জন্য শান্তি শৃঙ্খলা যেখানে থাকবে সেখানে সবাই যেতে চায়, সেখানে সবাই থাকতে চায়। রাত্রে ঘুমানোর সময় আপনি যদি আপনার পাশের বাড়িতে বা আপনার যদি পাড়ায় যদি বিশাল জোরে যদি কোনো প্রোগ্রাম হয়, আপনি ঘুমোতে পারবেন কি পারবেন? এবার আপনি দেখুন, আপনার পাশে যদি 2-3টে যদি কেউ বোম ফাটায় কন্টিনিউয়াসলি রাতে, তাহলে ঘুমোতে পারবেন কি পারবেন না? সেটা নিজেকে দিয়ে ব্যাখ্যা করুন। এইরকমভাবেই আপনাকে বুঝতে হবে যে আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশী যদি শান্ত থাকে, আমার রাজ্য যদি শান্ত থাকে, আমার জেলা যদি শান্ত থাকে, তবে কিন্তু পৃথিবী থেকে শান্তির বার্তা আসবে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। সেই জন্য অনেক জায়গায় দেখবেন বিদেশে লোক সংখ্যা কম আর সব জিনিসের দাম বেশি। মানে একটা ট্রেন ভাড়া হচ্ছে 25 থেকে 14,000 থেকে 15,000 টাকা একটা টিকিটের দাম। ভাবুন, আপনি যেখানে আমাদের কলকাতাতে বা বিভিন্ন জায়গায় যান, 5 টাকা, 10 টাকা, 20 টাকা ম্যাক্সিমাম, 30-40 কিলোমিটারের মধ্যে 20 টাকা 30 টাকার মধ্যে মিটে যায়। 5 টাকা থেকে শুরু, 8-10 কিলোমিটার। তা সেইটা আপনি কিন্তু খুব কম দামের মধ্যে পাচ্ছেন। যখন বিদেশে যাচ্ছেন, বিশেষ করে সুইজারল্যান্ডের মতো বা আমেরিকার মতো জায়গায় যাচ্ছেন বা বড় বড় ফার্স্ট কান্ট্রির মতো জায়গায় যাচ্ছেন, সেখানে একটা টিকিটের দাম হচ্ছে 13,000 14,000 টাকা। তাহলে কী হলো? আপনি ভয়ে যাচ্ছেন না, আপনার বেছে বেছে মানুষ যাচ্ছে, যাদের পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, যাদের মানে ক্ষতি হবে না, যাদের 1 মাসে ধরুন 2 লাখ টাকা খরচা যাবে, তাদের ভয় নেই যে আমি তো ইনকাম করি বেশি, আমি শান্তির জন্য যাচ্ছি। এই শান্তির জন্যই হচ্ছে এই হচ্ছে তাদের চিন্তাভাবনা যে ট্রেনে যতগুলো সিট ততগুলোই লোক থাকবে। যদি 500টা সিট থাকে 500টাই লোক, তার বেশি যাবে না। এবং সে ট্রেনের মধ্যে রাজকীয় ব্যাপার ঘটে, যদি ভিডিও দেখে নেন বুঝে, নাচ গান হয় রাজকীয়ভাবে। আমাদের এখানে কী নাচ গান হয়েছে, খাবার দাবার তেমনভাবে হয়, প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। যে বাড়িঘর যে ভরে গেছে আমাদের কলকাতার মতো বা পশ্চিমবঙ্গে ভরে গেছে তেমন নয়। দেখতে 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 যাচ্ছেন, কী সুন্দর সেখানকার সব পাহাড় পর্বত জঙ্গল, অ্যানিম্যাল দেখতে পাচ্ছেন। আমাদের এখানে অ্যানিম্যাল দেখতেই পাবেন না, ওই গরু ছাগল কুকুর বেড়াল এই কটা, আর কেঁচো তো দেখতে পাবেন না, হারিয়ে গেছে। আরও অনেক জিনিস হারিয়ে যাবে জীবন থেকে। তাই এই হচ্ছে মানব জীবন, মানব সভ্যতা। তো সেই জন্য সেইখানকার সব কিছু কিন্তু জিনিসপত্র, এমনকি একটা আইসক্রিম খেতে যান, অনেক জায়গায় দেখবেন কী বলবো 400, 500, 1000 টাকা পর্যন্ত আইসক্রিমের দাম। আমাদের কলকাতাতেও আছে যদি ওই দামের, কিন্তু সেখানে আরও দাম, মানে প্রচণ্ড দাম, কস্টলি, ভীষণই কস্টলি। ওই জন্য ওদের দেশের লোক সংখ্যা যাতে কম আসে আর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখে। একবার থুতু ফেলেছেন তো 5-10 হাজার টাকা ফাইন হবে, মিথ্যে কথা বা কিছু বলেছেন তাহলে জেল হতে পারে, আগামী হয়তো 5-6 বছর আপনি ছাড়াই পাবেন না, এমন কিছু 10 বছরও হতে পারে। যদি কিছু আপনার যদি মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা থাকে, এমন একটা লোকের কথা বলবো যে সে গিয়েছিল বিদেশে, তা সেখানে গিয়ে সে দুধওয়ালা দেখতে পেয়েছে, দুধওয়ালার দুধ পড়ে গেছে। সেই লোকটা বলছে, যেহেতু সে ইন্ডিয়ান ছিল, সে তো এখানকার দেখে দেখে অভ্যস্ত যে দুধ পড়ে গেছে জল মিশিয়ে দাও, দুধ বেশি হয়ে যাবে। সেই লোকটাকে শুধু বলেছে যে আপনি দুধ পড়ে গেছে, আপনি কাঁদছেন কেন? সেই লোকটাকে বলছে, সেই দেশের লোকটাকে বলছে, ভারতীয় সে বলছে আপনি জলের মধ্যে দুধ মিশিয়ে দিন, তাহলে তো কোনো অসুবিধা নেই। যেই বলেছে ওর সঙ্গে সঙ্গে পুলিশে কল করেছে, পুলিশ ওকে তুলে নিয়ে চলে গেছে। যেই বলেছে যে দুধের মধ্যে জল ওদের কোনো জিনিসের নকল জিনিস যেন না হয়, নকল যদি হয় তাকে, বিশেষ করে আবার বাচ্চাদের মধ্যে আরও বেশি ক্ষতিকারক, যেহেতু ওটা বাচ্চাদের দুধ ছিল আরও ভয়ঙ্কর ছিল। ওই জলের মধ্যে দুধ মেশানোর কথা শুনে পুলিশ তাকে 10 বছরের জন্য জেল করেছে এবং আরও অনেক জরিমানা তো হয়েইছে। তাহলে ভেবে দেখুন, আমাদের মানসিকতা বা চিন্তাভাবনা যদি ভুল হয়, আপনি যদি এই দেশ থেকে যদি অন্য দেশেও চলে যান তাহলেও কিন্তু ক্ষতি হতে পারে। সেটা চিন্তাভাবনা করুন। একটা সিগারেট ফেলবেন 2,000-2,500 টাকা ফাইন হবে, আরও বেশি হবে এখন, অত পুরোনো দিনের কথা বলছি এগুলো। তাই আপনি যা করবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আগামী দিনে তো আমাদের দেশেও আসছে বা আমাদের রাজ্যেও আসছে, আপনি প্ল্যাটফর্মে যদি থুতু ফেলেন 2,000 টাকা জরিমানা হচ্ছে। তো এরকম বিভিন্ন রকমভাবে ভয়ানক ভয়ানক জীবন ধারণা আমাদেরকে কিন্তু পাল্টাতে হবে। আমরা সরকার পাল্টে গেছে বলে, প্রত্যেকটা মানুষ পাল্টে গেছে, জামা পাল্টে ফেলেছি বলে আমি পাল্টে গেছি এমন নয়। জামা পাল্টালে বা জীবনযাত্রা বা আমি শিক্ষিতও যদি হয়ে যাই, তাহলে কিন্তু আমার ভেতরের যে ভাষাগত দিক বা আমার কী বলবো, যেভাবে আমি চলাফেরা করতাম সেটা কি পাল্টে যাবে, বা আমার দৃষ্টিভঙ্গি কি পাল্টে যাবে? সেইটাকে কিন্তু পাল্টানোর জন্য আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। ভালো কিছু করার জন্য, ভালো কিছু চিন্তাভাবনা করার জন্য আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। সেই জন্যই একমাত্র শান্তি মনে আনতে হবে। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে যোগাব্যায়াম করুন, প্রাণায়াম করুন, ওং জপ করুন, গীতা পড়ুন, রামায়ণ পড়ুন, হনুমান চল্লিশা পড়ুন, শিব পুরাণ পড়ুন, এই সব বিষয়গুলো পড়ুন। তারপরে পাঁচালী পড়ুন, লক্ষ্মীর পাঁচালী পড়ুন। যত কিছু ভগবানের নাম জপ আছে, শান্তি যদি পান
তা আপনি যদি নেচারকে সঙ্গে নেচার মানে প্রকৃতি গাছপালা তার তলায় বা যেখানে শান্ত এলাকা সেই সব জায়গায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে, রোদ্দুরটা আপনার গায়ে লাগতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনটা সুন্দর মানে আপনার পরিবারও ভালো থাকবে। আপনি শুধু ভালো থাকবেন না, এই পরিবার ভালো থাকলে আপনার পাড়া প্রতিবেশী ভালো থাকবে। আপনি যদি জোরে জোরে গান করেন, জোরে জোরে যে আওয়াজ হচ্ছে গাড়ির আওয়াজ আপনার কানে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্ষতি। আমাদের যে সকল গাড়িগুলো যাচ্ছে, ইঞ্জিন ভ্যানগুলো যাচ্ছে, সেই সব ইঞ্জিন ভ্যানের আওয়াজ, কলকারখানার ধোঁয়া, পলিউশন আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, ভবিষ্যতের জন্য, প্রত্যেকের জন্য ক্ষতি। আমাদের কান চোখ মুখ দেখবেন একদিন জ্বালা করবে, রাস্তাঘাটে ধুলো বেরোবে। এই যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আওয়াজ, শব্দ, মানুষের জীবন জীবিকা আমাদের নিজেদেরকে তৈরি করতে পারিনি, আমাদের যে আশেপাশে মানুষকে তৈরি করতে পারিনি। আমাদের রাস্তায় বেরোলেই হর্নের আওয়াজ শুনতে হয়, গাড়ির ইঞ্জিনের আওয়াজ, ভ্যানে বলুন আর বিভিন্ন গাড়ির আওয়াজ বলুন শুনতে হয়, হর্ন বাজায়, ইলেকট্রিক হর্ন এত বাজায় যেখান থেকে আমরা আজ পর্যন্ত বেরিয়ে উঠতে পারিনি। তাহলে আমাদের সমাজকে তৈরি করতে পারিনি। এগুলো ভয়ঙ্কর রকমের বার্তা। এই সব জীবন জীবিকা বা এই সব ধরনের মানুষকে যদি না তৈরি করি, তাহলে আমাদের ভারতবর্ষ কি আগের দিকে এগোবে না পিছোবে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনারা ঠিক করুন যে সত্যি আগামী দিনে আমাদের ভারতবর্ষ এগোনোর জন্য যে চিন্তাভাবনা পরিকল্পনা করা হচ্ছে সেটা। এই তো একটা কালকের খবর দেখলাম, খুবই ভালো, স্পেস স্টেশনে আগামী দিনে কিন্তু আমাদের স্পেস স্টেশন হতে চলছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব ধারায়, কোনো অন্য বিদেশেতে কোনো সাহায্য ছাড়া স্পেস স্টেশন। ভাবুন, মহাকাশে আমাদের স্পেস স্টেশন হবে। প্রথম ধাপে যাচ্ছে একটা, তারপরে ধাপ গিয়ে জুড়ে আগামী 2030 থেকে 32 সালের মধ্যে কিন্তু পুরো বড় একটা স্পেস স্টেশন, মানে 5-6টা বড় বড় ফুটবল মাঠের সমান একটা স্পেস স্টেশন হবে, বিশাল বড় এলাকা। সেখানে থাকবে, খাবে এবং অনেক দিন ধরে রিসার্চ হবে। ভেবে দেখুন, স্পেস স্টেশন তৈরি হচ্ছে, যেটা আমাদের ইসরো বানিয়েছে, সেটা নিজস্ব প্রযুক্তি আমাদের দেশের মানুষ এগিয়ে যাওয়ার জন্য তো করছে। তাহলে ভেবে দেখুন, এতদিন ধরে অন্যের, আমাদের আমেরিকা বা এইসব বিভিন্ন দেশের ওপর আমাদের নির্ভর করে থাকতে হতো, তাদের স্পেস স্টেশনের ওপর নির্ভর করে থাকতে, তারা যদি হ্যাঁতে হ্যাঁ বলে বা যদি পারমিশন দেয়, তাহলে আমাদের সেইখানে কাজ করতে হতো। আমাদের দেশের মানুষে যাবে, কল্পনা চাওলা যেমন গিয়েছিল, মারা গেছে, এবং আমাদের অংশুমান গিয়েছিলেন। এইসব তার থেকে কিছু জিনিস জানা যাবে, সে সেখানে গিয়ে কী কী শিখেছে বুঝেছে তার থেকে কিছু জানা যাবে। এইসব বিষয়গুলো নিয়ে যে এত কিছু জানার আছে, এত কিছু বোঝার আছে, এবং নিজস্ব সব কিছু ভারতীয় প্রযুক্তি, ভারত যেহেতু এগোচ্ছে, আমাদের দেশের লোক যদি পিছিয়ে থাকে, রাজ্যের লোক যদি পিছিয়ে থাকে, গ্রামের লোক যদি পিছিয়ে থাকে, তাহলে কী হবে? পরিবারগুলোও পিছিয়ে যাবে, সবাই ধ্বংসের পথে চলে যাবে। সেজন্য আমাদের যেমন এগোতে হবে, বুঝতে হবে আমাদের আগামী দিনের প্রকল্প কী, আমরা কী নিয়ে চিন্তা করবো, আমাদের চিন্তাভাবনা কী নিয়ে হওয়া উচিত, আমাদের মনোবল কেমন হবে, আমাদের ছেলেমেয়েরা বা নেক্সট জেনারেশন যাদের জন্য এত টাকা পয়সা জায়গা জমি রেখে যাচ্ছি আমরা, যে তাদের জন্য রোজ আমরা কাজে বেরোচ্ছি, রোজ আমরা পড়াশোনার জন্য এগিয়ে যাচ্ছি, তুই ভালো কাজ করিস, ভালো কিছু চিন্তাভাবনা করিস, তো এইসব কী হবে? তা একদিন সব ফেলে দিতে হবে। সেই বাচ্চাটাকে বা আপনার সন্তানকে যদি না কিছু ভালো কিছু বার্তা দেন, তাহলে সে কাউকে মারবে, কাউকে ধরবে, কাউকে হিংসা করবে, কাউকে থুতু দেবে, কাউকে হয়তো ঠেলে ফেলে দেবে। হ্যাঁ, সে যদি ভালো রকমভাবে চিন্তাভাবনা যদি না করে, তার যদি মনের মধ্যে যদি হিংসা বোধ থাকে, কাউকে থেকে কেড়ে নেবো হিংসা করে, কাউকে মেরে ফেলে দেবো, কাউকে ধর্ম পরিবর্তন করে দেবো, কাউকে বিবাহ করবো, অন্য ধর্মের মানুষকে বিবাহ করবো, তাহলে কী হবে? নেগেটিভ চিন্তাভাবনা যদি আসে, কূটনৈতিক চিন্তাভাবনা যদি আসে তার মধ্যে, যে না অমুক জাতিকে আমি ধ্বংস করে দেবো, অমুক জাতিকে ভালো লাগছে না, মন্দিরগুলোকে ধ্বংস করে দেবো, তাহলে কী হলো? চিন্তাভাবনাটা পাল্টে যায়। চিন্তাভাবনা থেকে তখন ধ্বংসলীলা, মারপিট, দাঙ্গা, তখন দুই পক্ষে ঝগড়াঝাটি হবে। আর দুই পক্ষে ঝগড়াঝাটি হওয়া মানে আপনার গ্রাম, রাজ্য, শহর, দেশ সব শেষ হবে, নেচার শেষ হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য নিজে বাঁচুন, অপরকে বাঁচান, এবং যাদেরকে সঙ্গে আছেন তাদেরকে শেখানোর চেষ্টা করুন ভালো কিছু। যদি ভালো কিছু না শেখান, তাহলে কিন্তু কোনো জিনিস, আপনি ভালো খাবারটা খেতে চান না, একটু হলেও তো ভালো কিছু খাবার খেতে চান, নাকি এমনি খারাপ পচা গলা খাবারটা খান? সেটা তো পাখিকে বা মুরগিকে বা কুকুরকে দেওয়ার চেষ্টা করি আমরা, বা পুকুরে ফেলে দিই মাছ খাবে বলে। তো সেই জন্য আমাদের জীবনে বুঝতে হবে কোনটা ভালো, কোনটা খারাপ, আর আমাদের দেশের জন্য কোনটা, আমার নিজের জন্য কোনটা, আগামী 30 বছর বা 100 বছরের জন্য কোনটা ভালো। যত নিজের ভালো বা দেশের ভালো বা শুধু নিজের ভালোটা ভাবলেই হবে না, প্রত্যেকটা জগতের প্রত্যেকটা মানুষের জন্য ভাবতে হবে। যে আজকে এই যে বিধবারা যারা টাকা পাচ্ছে না,
বা বিধবারা কি 60 বছরের পরে গেলে তাদের খরচা কমে যায় না বেড়ে যায়? তাদের ওষুধপত্র, অসুস্থ হতে পারে, একটা ধরুন 50-60 বছর পর্যন্ত সে পাবে 3,000 টাকা, 1,500 থেকে বেড়ে অন্নপূর্ণা ভাতায় 1,500 থেকে বেড়ে 3,000 টাকা হয়েছে। আর যখন 60-এ পড়ে যাচ্ছে তার যদি 1,000 থেকে যদি 1,500 টাকা হয়, তার খরচাটা কোথায় যাবে? সেই মানুষটা কোথায় যাবে? সে তার কথা একটু ভাবতে হবে সরকারকে, যে তার তো ওষুধপত্র আছে, সেই মানুষটাও তো তার পেটটা কি হঠাৎ করে পেটকে বুঝে গেল বা আমাদের শরীরটা কি বুঝে গেল যে আমি 59 থেকে 60-এ পড়ে গেছি, 61 হয়ে গেছে? সে তো বুঝতে যায় না, সে তো খাবার খেতে চায়। তাহলে তার কী হচ্ছে, যে ট্যাক্স দেয় সরকারকে সে পাবে না, মানে যার মাস গেলে 1 লাখ টাকার ওপর থেকে ইনকাম, 1 লাখ টাকা ইনকাম হতে হবে, বছরে 12 লাখ টাকা ইনকাম, তাই সে সরকারকে ট্যাক্স দেয়, সে পাবে না অন্নপূর্ণা ভাতা বা বিধবা ভাতা পাবে না। যে পেনশন পায় সে পাবে না, যে সরকারি দপ্তরে কাজ করে টাকা পায় সে পাবে না। এই সব বিষয়গুলো তো বুঝতে হবে। যাদের মাইনে বাড়িয়ে দিয়েছে, আশাপূর্ণা যারা কাজ করে তাদেরকে কিন্তু মাইনে 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 11,000 টাকা হয়ে গেছে। তারা বলছে যে বাড়িতে এসে সার্ভে করতে পারবেন, তাদের সার্ভের উপর নির্ভর করছে সব কিছু। তারা বলছে যে সরকারি যারা চাকরি করে, স্কুলে যারা চাকরি করে তাদের তো মাইনে বাড়ানো হয়েছে, ডিএ বাড়ানো হয়েছে, তাদের তো পরীক্ষা দিয়ে বসতে হয়েছে, তারা তো ভোটের যেখানে হয় ভোটের কেন্দ্রে গিয়ে বসতে হয়, তারপর সিএ হয়েছিল সেখানে গিয়ে বসতে হয়, কত রকমভাবে মানুষের বন্দুক বা বোমের সেখানে পড়তে পারে, সেসব তো ভয় আছে। আশাকর্মীদের সেই ভয়গুলো তো নেই। তাহলে সেগুলো তো বুঝতে হবে যে আমরা তো সাধারণ মানুষ, আমরা অনেকে হয়তো পড়াশোনা তেমনভাবে শেখেনি, তারাও কিন্তু কাজ পেয়েছে আশাকর্মীতে, তাদের 11,000 তারা আবার কী করতে, অন্নপূর্ণা ভাতা, তাদের যদি 2,000 টাকা করে বাড়ানো হতো, আর যদি ওই অন্নপূর্ণা ভাতা যদি 3,000 টাকা দিই, তাহলে দেখবেন তাহলে বুঝতে হবে না অন্নপূর্ণা ভাতা তো 3,000 টাকা পাচ্ছি। তো একেবারে 5,000 টাকা বাড়িয়ে দেওয়াটা এক প্রকার যেন মানে একটা কোথাও যেন খারাপ হয়ে গেছে, উল্টে টাকা বেশি পাচ্ছে সেটা বুঝতে পারছে না, সেই জন্য আন্দোলন করছে। তা এই সব আন্দোলন যদি দেখে মানুষ, আর শিল্প করতে আসবে, তাহলে তাদেরকে তো বুঝতে হবে যে আমাদের টাকা তো অন্যদের থেকে তো কিছুটা হলো বেশি, এটা গরিব মানুষ যে খেতে পাচ্ছে তার থেকেও বেশি হয়েছে, আমরা তো চাকরিতে পরীক্ষায় বসিনি, সেটা বুঝতে হবে আশাকর্মীদের বিশেষ করে। আর যারা টিচার আছে তাদেরকে কিন্তু পরীক্ষা বসে ইন্টারভিউতে পাশ করতে হয়েছে। তারপর অনেক জায়গায় তো এমন জায়গায় ভোট কেন্দ্রে যেতে হয়, সেখানে ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে, তা পরিবারকে রেখে কিন্তু সেই ভোট কেন্দ্রে যেতে হয়, সিএতে যেতে হয়েছিল, অনেক জায়গায় যেতে হয়। তা সেই সব জায়গায় কিন্তু ভয়ঙ্কর রকম বার্তা থাকে, ভয়ঙ্কর ভয়ের ব্যাপার থাকে, পরিবারকে ছেড়ে যেতে হয়, কত মানুষ তো মারা যেতে পারে। তো এই সব বিষয়গুলো আমাদের দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যদি আন্দোলন করি, আমরা যদি রাস্তাঘাটে বিভিন্ন রকম জিনিস নষ্ট করি, দেশের সম্পত্তি নষ্ট করছেই, দেশের সম্পত্তি নষ্ট, সরকারের নষ্ট মানে আমাদের সম্পত্তি নষ্ট, আমাদের ট্যাক্সের টাকা সেই সব জিনিস তৈরি করতে হবে। এবং অন্যান্য শিল্প যত আছে, ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু ভয় পাবে, বিশেষ করে ভয় পেয়ে আছে। গত 15 বছর 20 বছর আগে, তার আগে বিভিন্ন রকমভাবে জমিতে ক্ষতি হয়েছে, টাটার মতো কোম্পানিকে চলে যেতে হয়েছে, এই সব দেখে না তারা কিন্তু ভয়ের মধ্যে যায়। মানুষ তো পাল্টে যাচ্ছে না, মানুষগুলো তো একই আছে, তার সন্তান জন্মেছে, নতুন নতুন সন্তান পৃথিবীতে এসছে, তারাও তো একই রকমভাবেই তো তৈরি হয়েছে। ওই বাবা কাকার জ্যাঠা যা বলেছে, যে এমনভাবে আন্দোলন করছে, সেসব দেখছে না ছোটো থেকে। তা ছোটো থেকে তারা এই জায়গাটা দেখছে যে বাবা মা কাকারা এইভাবে টাকা নিত, এইভাবে কাউকে লুট করতো, সে ভ্যানওয়ালা থেকে বলুন, বাসওয়ালা থেকে বলুন, গাড়ির থেকে বলুন, সে জমির থেকে বলুন, কোনো বাড়ির একটা লোক যদি বাড়ি বানাতে যায় তার থেকেও টাকা তুলতে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায়, আগামী দিনে আপনার গ্রাম, বাংলা, শহর সব কিছু উন্নতি করবে। এই হচ্ছে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে। আপনি সেই জন্য বাড়িতে যত কিছু আছে প্রকৃতিকে, তাদেরকে খাবার দিন, তারা ভালো থাকে, গরু, ছাগল, কুকুর, তারা দেখবেন জীবনযাত্রা ভালো হবে, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। গীতার সঙ্গে রাখুন, অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হলেও বেঁচে ফিরে আসবেন, বাড়িতে হলেও বা অফিসে আছেন যেখানে থাকবেন সেখানে ব্যাগে গীতা রাখুন, তাহলে সেখান থেকে ফিরে আসবেন, তাহলে জীবন দেখবেন সবসময় ভালো হবে। আর এই মন্ত্রটা অবশ্যই পড়ে বেরোন, যারা বাড়ি থেকে বিশেষ করে কাজে বেরোন আর ঘুরতে যান, যে কোনো কাজে যখন যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, বাড়ির প্রত্যেকেই রাস্তাঘাটে বেরোতে হয়, বলুন ভগবানের নাম করে বলুন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো বলে যদি বেরোন, তাহলে দেখবেন কোনো রকম মনের অশান্তি বা আপনার যাত্রাও শুভ হবে, আপনিও বাড়ি ফিরে আসতে পারবেন। তাহলে এই যে ভগবানের নাম জপ করলে যদি ভালো থাকা যায়, তাহলে এর থেকে আর বড় কী পাওয়ার আছে। জীবনে ভালো থাকুন, জীবনে অনেক কিছু উন্নতি করবেন, জীবনে আপনি অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে, অনেক কিছু দেওয়ার আছে। যত আপনি প্রকৃতিকে দেবেন, গরিবদের যদি দান করেন, ফল দান করেন, তাহলে দেখবেন আয় উন্নতি বাড়ে,
ব্রাহ্মণকে যদি কোনো ফল বা কোনো কিছু যদি দান করেন, অন্ন দান করেন, তাহলে কিন্তু আয় উন্নতি বাড়ে। এইগুলো বুঝতে হবে। এগুলো ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো খুঁটিনাটি জিনিস। আরও অনেক কিছু আছে জীবনে, যাওয়া পাওয়া অনেক কিছু জানার শেষ নেই। যে কোনো দিন চুল কাটতে নেই, আপনি বুধবার অথবা রবিবার চুল কাটুন। যে কোনো দিন কাটলে, শনিবার কাটলে কিন্তু ভয়ঙ্কর। নিরামিষ খেতে হবে শনিবার বিশেষ করে। এগুলো তো আপনাদের বুঝতে হবে, এগুলো জানেন প্রত্যেকেই। তাই আজকের মতো এই পর্যন্তই রাখছি। পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, যাতে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন। বিশেষ করে বেল আইকনটি যদি প্রেস করে রাখেন, তাহলে চ্যানেলটি হারিয়ে যাবে না। আর কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন অন্যদের সাথে, যাতে তারাও কিছু জানতে পারে, বুঝতে পারে। এরকম মোটিভেশন কথাবার্তা যদি আপনার সাথে তুলে ধরতে পারি, আমার বিশেষ করে ভালো লাগবে যে আপনারা যে শুনছেন, বুঝছেন। যদি কেউ ভালো হয়, যদি কোনো ব্যক্তি যদি পুরনো জায়গা ছেড়ে যদি আবার ভালো করে তৈরি হতে পারে, তাহলে কিন্তু আমাদের জগতে প্রত্যেকে ভালো থাকবে। বাড়িতে শঙ্খধ্বনি দিন, সে দেখবেন শাঁখ বাজালে না অনেক রকম এনভায়রনমেন্ট জিনিস তৈরি হয়। তারপরে ধূপ ধুনো জ্বালালে বাড়িতে নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। ঘণ্টা ধ্বনি, ঢাক ঢোল এগুলো বাজালে না নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। মানুষের ডিপ্রেশন থেকে মানুষ কিন্তু রেহাই পায়। সেই জন্য ধ্যান করতে হবে, ওম জপ করতে হবে। দেখবেন অনেক সময় জীবনে এই ব্যায়ামগুলো করুন, জীবনে অনেক লস থেকে কিন্তু মুক্তি পাবেন। জীবনে কেউ মারা গেছে হোক, জীবনে যার ক্ষতি হয়ে গেছে, এই সব ব্যায়াম চোখের জন্য এইগুলো আরও আছে। আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন ভিডিও মধ্যে দেখবেন লাইভ দেওয়া আছে। লাইভে গিয়ে দেখবেন এইসব ভিডিও অনেকক্ষণ ধরে দেখানো আছে, সেগুলো দেখুন। ধারের থেকে বাঁচুন। জীবনে অনেকগুলো ভিডিও বেঁচে থাকার জন্য নিচে অনেকগুলো ভালো ভালো কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখুন। দেখলে বুঝতে পারবেন যে এমন এমন জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আগামী দিনে প্রত্যেকের ভালো হয়। সেই জন্য একটা প্রচেষ্টা, ছোট্ট একটা প্রয়াস, যে একটা যদি কিছু করতে পারি তাহলে আমার ভালো লাগবে। জীবনে আপনারা ভালো থাকলে আপনার ছেলে মেয়ে, আপনার প্রত্যেক ফ্যামিলি যাতে ভালো থাকে। সেই জন্যই তো এই ধরনের জীবন মানুষ এই বেছে নিয়েছে, যে আগামী দিনে কি ভালো থাকবে না খারাপ থাকবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। সে যদি খারাপ থাকতে চান, তাহলেও কিছু বলার নেই। তাহলে জগৎ আমাদের উন্নতি হবে না অবনতি হবে, সেটাকেও আপনাকে ঠিক করতে হবে। তা এই বলেই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।